Hello everyone, my name is Riya Roy Chaudhary and welcome to Toppers Group WBCS. तो चैप्टर वाइज हिस्ट्री इंडियन ন্যাশনাল মুভমেন্টের থিওরি প্লাস এমসিকিউ ক্লাস আমরা করছিলাম কিসের জন্য WBCS 2022 কে টার্গেট করে আমাদের কিন্তু এই ক্লাসগুলো নিয়ে আসছি। ওকে, WBCS 2022। ওকে, তো আমরা ধীরে ধীরে কিন্তু স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি এবং অনেক কাছেই চলে এসেছি স্বাধীনতার। আজকে আমরা যে চ্যাপ্টারটা বা যে টপিকটা বলতে পারো তোমরা, টপিকের থেকে এটা একটা আলাদা চ্যাপ্টার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কিন্তু আজকে আলোচনা করব। সেই জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। এই ক্লাসে আমি যেই চ্যাপ্টারটা তোমাদের পড়াবো তোমরা একটু পরেই দেখতে পাবে, ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, প্রিলিমিনারি এবং মেন্সে কিন্তু কোশ্চেন থাকে। ওকে, এবং আমরা যেহেতু একটা সাল বা একটা সিকোয়েন্স হিসেবে এগোচ্ছি, তো সেই হিসেবে কিন্তু আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়ব এবং এটা হচ্ছে আমাদের ক্লাস 30। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ক্লাস 30। এর আগে টোটাল 29টা ক্লাস হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখোনি আমি তাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও এবং সেটার পিডিএফ তো তোমরা অলরেডি পেয়ে গেছো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তো আমরা এই ক্লাসে পড়ব কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং দ্য বোস। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিভাবে গঠন করা হলো, কে ফর্ম করলেন সেটা, এবং সুভাষচন্দ্র বসুর সেখানে কি অবদান আছে সেই ন্যাশনাল আর্মিত, উনি কিভাবে আমাদের কলকাতা থেকে আমাদের দেশ থেকে উনি বেরিয়ে গিয়ে অন্য দেশে গিয়ে সেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বভার গ্রহণ করলেন, সেই সমস্ত কিছু ডিটেলসে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। এবং আবারও আমি রিপিট করছি কথাটা, যতটুকু আমাদের প্রয়োজন আমরা ঠিক ততটুকুই করব, তার থেকে কমও পড়ব না, তার থেকে বেশিও পড়ব না। ওকে, এবং এখানে আর একটা কথা আমি তোমাদের বলে দিই, যারা আগের ক্লাসগুলো দেখোনি আগের ক্লাসগুলো একটু দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে যেহেতু সাল হিসেবে একটা পজিশনে এসে দাঁড়িয়েছি আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, সেই জায়গা থেকে কিন্তু আজকের এই চ্যাপ্টারটা। ওকে, তো চ্যাপ্টারটা ভীষণ মন দিয়ে তোমরা গল্পের মতো শোনো আমার কথাগুলো এবং যে ইনফরমেশনগুলো আমি এখানে তোমাদের প্রোভাইড করেছি সেইগুলো দেখো, দেখে নিয়ে সেইগুলো বোঝো, একটুখানি বুঝে নিলে জিনিসটা তারপর এই ইনফরমেশনগুলো তো অবশ্যই পড়বে, প্লাস তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকও তোমরা পড়তে পারো। ওকে, কোনো অসুবিধা নেই। তো আমি এই ক্লাসটা শুরু করার আগে বেসিক কিছু কথা সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলতে চাই, কারণ তোমরা জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের তার যে অবদান আমাদের ইতিহাসে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে, আমাদের স্বাধীনতার ক্ষেত্রে, সেটা কিন্তু অনস্বীকার্য। ওকে, চলো তাহলে সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটু জেনারেল ইনফরমেশনটা জেনে নিই আমরা। তো বর্ন ইন কটক, তোমরা জানো উড়িষ্যার কটক শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। কবে? 1897 সালে। টু বি আ প্রমিনেন্ট লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। দ্য পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া বিগিনিং উইথ দ্য জালিয়ানওয়ালাবাগ ট্র্যাজেডি। ঠিক আছে, আমি যখন তোমাদের জালিয়ানওয়ালাবাগের ট্র্যাজেডি পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম তখন কিন্তু সুভাষচন্দ্র বসু একদম ইয়ং হিসেবে কিন্তু উনি এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের বা একটা পলিটিক্যালি এঙ্গেজমেন্ট সেটা কিন্তু হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময়। ওকে, সিআর দাস বিকেম হিজ পলিটিক্যাল গুরু, ওনার পলিটিক্যাল গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। ইন ডিসেম্বর 1921 হি ওয়েন্ট টু জেল ফর দ্য ফার্স্ট টাইম, উনি 1921 সালে প্রথমবার জেলে গেছিলেন কিন্তু। এবং 1923 সালে তোমরা জানো 1923 সালটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, তার কারণ 1923 সালে সিআর দাস এবং মতিলাল নেহেরু কি গঠন করেছিলেন? স্বরাজ্য দল গঠন করেছিলেন। এবং যখন আমি ওই টপিকটা তোমাদের পড়িয়েছিলাম তখন আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে সুভাষচন্দ্র বসু কিন্তু মেয়র অফ ক্যালকাটা হিসেবে কিন্তু ইলেক্ট হয়েছিলেন, তোমাদের কিন্তু সেটা আমি বলেছিলাম। ঠিক আছে, ক্লাসটা দেখে নিও যারা এখনো দেখোনি। In 1930 he participated in the civil disobedience movement but opposed the Gandhi Iron Pact, উনি গান্ধী আইরিন প্যাক্টকে কিন্তু অপোজড করেছিলেন, উনি কিন্তু এগেইনস্টে ছিলেন। ওকে, হি ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক ইন 3rd May 1939। ফরওয়ার্ড ব্লক কেন গঠন করলেন সেটা বলছি।
তার আগে বলি আইএনসি যখন আমি তোমাদের পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, এবং এখানেও আমি দুটো আইএনসি সেশন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো সেশন তোমাদের দিয়ে দিয়েছি। দেখো কি কি সেশন, একটা হচ্ছে কি হরিপুরা সেশন, একটা হচ্ছে ত্রিপুরী সেশন। এই দুটো সেশনে অনলি এই দুটো সেশনে কিন্তু সুভাষচন্দ্র বসু অ্যাজ আ প্রেসিডেন্ট হিসেবে কিন্তু ছিলেন। তোমরা জানো আইএনসির প্রেসিডেন্ট থাকে, তো এই প্রেসিডেন্ট হিসেবে হরিপুরা কংগ্রেস সেশন যেটা কবে হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে 1938-এ হরিপুরাতে হয়েছিল। ওকে, ইট ওয়াজ বোস হু ফার্স্ট টক অ্যাবাউট দ্য নিড, এখানে আর একটা ই হবে, ওকে, need for the economic planning and for setting up national planning committee. national planning committee set up করতে হবে, একটা ইকোনমিক প্ল্যানিং করতে হবে, সেটার সম্পর্কে, সেটার যে প্রয়োজনীয়তা আছে সেই সম্পর্কে প্রথম বলেছিলেন হচ্ছেন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের এই হরিপুরা সেশনে। কবে? 1938-এ। কোশ্চেন কিন্তু প্রিলিমিনারি মেন্সে এখান থেকে তোলে যে কত সালে সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট হয়েছিলেন 1938-এ। সুভাষচন্দ্র বসু 1938-এ কোন কংগ্রেস সেশনে হয়েছিলেন? হরিপুরা কংগ্রেস সেশনে। এবং সেই কংগ্রেস সেশনে কি সিগনিফিকেন্স ছিল সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং ফর সেটিং আপ আ ন্যাশনাল প্ল্যানিং কমিটি। ওকে, সেকেন্ড সেশন ঠিক তার পরের বছরই 1939-এ হয়েছিল। ঠিক আছে, এটা 1939-এ হয়েছিল। ত্রিপুরী কংগ্রেস সেশনে বোস কিন্তু পট্টবী সীতারামাইয়াকে ডিফিট করেছিলেন। উনি পট্টবী সীতারামাইয়া মহাত্মা গান্ধীর অন বিহাফ আর কি, মহাত্মা গান্ধীর হয়ে উনি দাঁড়িয়েছিলেন, কিন্তু বোস কিন্তু পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে উনি কিন্তু আবার এগেইন ত্রিপুরী কংগ্রেস সেশনে কিন্তু ইলেক্টেড হয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু বাট লেটার রিজাইন দ্য কংগ্রেস। ঠিক আছে, কিন্তু পরে কিন্তু উনি কংগ্রেস থেকে রিজাইন করে যান এবং রাজেন্দ্র প্রসাদ টুক ওভার দ্য প্রেসিডেন্টশিপ। তাহলে রাজেন্দ্র প্রসাদ কিন্তু তারপরে প্রেসিডেন্ট হয়েছিলেন। ওকে, আফটার দ্যাট সুভাষচন্দ্র বসু ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, এই ত্রিপুরী কংগ্রেস সেশন থেকে রিজাইন করার ঠিক পরেই কিন্তু উনি করলেন কি, উনি করলেন এই যেটা মার্চ মাসে হয়েছিল এই ত্রিপুরী কংগ্রেস সেশনটা, ঠিক তারপরেই উনি তৈরি করে দিলেন ওখান থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক। ওকে, এই যে ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল 3 মে 1939-এ। বোঝা গেল? তাহলে এটা কিন্তু কোশ্চেন দেয় যে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিল, ফরওয়ার্ড ব্লক কবে তৈরি হয়েছিল, এটা কিন্তু প্রিলিমিনারি এবং মেন্সের কোশ্চেন। ওকে, এখান থেকে কোশ্চেন দেয়। তো এটা হচ্ছে সুভাষচন্দ্র বসু সম্পর্কে একটা জেনারেল ইনফরমেশন বলতে পারো, বা একটা প্রাথমিক ধারণা আমি তোমাদের দিলাম, কারণ ওনার সম্পর্কে তোমরা যতই পড়বে ততই কম পড়া হবে। মানে উনি এরকমই একজন ক্যারেক্টারিস্টিক্সে মানুষ ছিলেন। ঠিক আছে, যারা যারা পড়েছো ওনার সম্পর্কে, অনেকেই আছো যারা বই পড়তে ভালোবাসো, তো যারা পড়েছো সুভাষচন্দ্র বসুর সম্পর্কে অনেক কিছু তারা জানো। ঠিক আছে, তো এটা একটা মানে জেনারেল ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম, এবং তোমরা কিন্তু এটাকে হালকাভাবে একদমই নিও না, তার কারণ এখানে আমি যে কটা ইনফরমেশন দিয়েছি প্রত্যেক কটা থেকে প্রিলিমিনারি এবং মেন্সে কোশ্চেন আসে WBCS। ওকে, তো সেটার জন্যই এই ইনফরমেশনগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। চলো নেক্সট কি আছে দেখি। বেশ, নেক্সট হচ্ছে মহাভিনিষ্ক্রমণা। মহাভিনিষ্ক্রমণ, তোমরা জানো মহাভিনিষ্ক্রমণ কাকে বলে, তাই তো? বুদ্ধদেব যখন ঘর ছেড়েছিলেন 29 বছর বয়সে, তারপরে উনি বোধিসত্ত্ব লাভ করেছিলেন, তাই তো? সেই সময় বুদ্ধগয়াতে উনি বোধিসত্ত্ব লাভ করলেন। তো মহাভিনিষ্ক্রমণ, দ্য গ্রেট ডিপার্চার, দ্য গ্রেট এক্সকেপ, যেটাই বলো না কেন সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেও হয়েছিল। সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছিল। তো আফটার ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক যখন উনি তৈরি করলেন, তারপর সুভাষচন্দ্র বসুকে, উনি তো বুঝতেই পারছো পলিটিক্যাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট ওনার অনেক বেড়ে গেছিল, তো সেই কারণে ব্রিটিশ সরকার কিন্তু ওনাকে অ্যারেস্ট করেছিল, এবং যখন ওনাকে অ্যারেস্ট করা হলো না, উনি যখন জেলে গেলেন তখন 7 দিনের একটা হাঙ্গার স্ট্রাইক শুরু করেছিলেন উনি সুভাষচন্দ্র বসু, এবং ওনার হেলথ মানে এই হাঙ্গার স্ট্রাইকের জন্য, ঠিক আছে, অনশনের জন্য কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিটোরিয়েট করতে লাগছিল। তো সেই কারণে ব্রিটিশ গভর্নমেন্ট কি করলেন, ওনাকে জেল থেকে রিলিজ করে দিলেন এবং হাউস অ্যারেস্টে রেখে দিলেন।
এবং হাউস অ্যারেস্ট মানে একটা হাউসের মধ্যে, মানে ওনার বাড়িতেই উনি থাকবেন, কিন্তু উনি ওনার বাড়ি থেকে কোথাও বেরোতে পারবেন না। ওকে, বাড়ি থেকে মানে বাড়ি বাইরে পা রাখতে পারবেন না, এবং সেই বাড়িটার চারিদিকে কিন্তু পুলিশ দ্বারা ঘেরাও করা থাকবে। তো এটাকেই বলছে হাউস অ্যারেস্ট। তোমরা জানো, যারা সুভাষচন্দ্র বসুর সিনেমা দেখেছো বা গল্প পড়েছো বা সিরিয়াল দেখেছো, তারা তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো এই হাউস অ্যারেস্টে কিন্তু ওনাকে রেখে দেওয়া হলো, ঠিক আছে, এই হাউস অ্যারেস্ট ব্রিটিশ গভর্নমেন্ট। তো এমতাবস্থায় উনি কি করলেন, 17ই জানুয়ারি 1941 সালে 17th জানুয়ারি 1941 সালে হি এসকেপড ফ্রম হিজ হাউস। উনি ওনার নিজের বাড়ি থেকে পালিয়ে গেলেন আন্ডার দ্য সিউডোনেম। এখানে একটা সিউডোনেম, একটা ছদ্মনাম উনি নিয়েছিলেন। কি ছদ্মনাম নিয়েছিলেন জানো? জিয়াউদ্দিন। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি এটা। এই জিয়াউদ্দিন ছদ্মনামে উনি কিন্তু কি করলেন, ওনার যে কলকাতার হাউস ছিল, ঠিক আছে, তো সেই হাউস থেকে, কলকাতার যে বাড়ি ছিল সেইখান থেকে ওনার মহাবিনিষ্ক্রমণা ঘটল। উনি কিন্তু ওখান থেকে পালিয়ে গেলেন, ঠিক আছে, 17ই জানুয়ারি 1941 সালে আন্ডার দ্য সিউডোনেম জিয়াউদ্দিন নাম ধারণ করে এবং একটা পাঠানের রূপ ধারণ করে। দালিগর, তোমরা পাঠান বলে বুঝতে পারছো, কিরকম একটা ইমাজিন করতে পারছো ছবিটা। সেই পাঠান একটা দাড়ি গোপ বলো, একটা ওরকম সালোয়ার কামিজ ওরকম টাইপের পরে উনি ওখান থেকে কি হলেন, উনি ওখান থেকে পালিয়ে গেলেন। তার মানে তুমি বুঝতে পারছো, চারিদিকে যেখানে ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশ, ট্রেন্ড পুলিশ ওখানে পাহারা দিচ্ছিল, সেই সবার চোখে ধুলো দিয়ে উনি ওখান থেকে পালিয়ে গেলেন। মানে ওনার মানে ব্যক্তিত্বটা বুঝতে পারছো তার মানে। তো কি হলো, ওখানে পালিয়ে গেলেন এবং কোথায় পৌঁছালেন হচ্ছেন পেশোয়ারে। কোথায় পৌঁছালেন হচ্ছেন পেশোয়ার। ওকে, তারপরে ওখান থেকে চলে গেলেন কোথায়, ওখান থেকে চলে গেলেন হচ্ছেন কাবুল। এবং এই কাবুলে যে উনি গেলেন, ওখানে কিন্তু ওনার একজন ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে ভগত রাম, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি নামটা তোমাদের। ভগত রাম ওনার একজন ফ্রেন্ড ছিল, বন্ধু ছিল। তো ওনার সাহায্য নিয়েই কিন্তু উনি পেশোয়ার থেকে কাবুলে গেলেন, বোঝা গেল। তারপর উনি কোথায় গেলেন, তারপর উনি গেলেন হচ্ছেন সোভিয়েত ইউনিয়ন। From there he went to Soviet Union. ওকে, সোভিয়েত ইউনিয়ন। তারপর তিনি ওখান থেকে চলে গেলেন হিটলারের সাথে দেখা করতে। সেই সময় দাঁড়িয়ে যারা হিটলারের ছবি দেখেছো, হিটলারের কাহিনী আমরা ইউটিউবে পড়েছি, আমরা মোটামুটি জানি তাদের মানে হিটলার সম্পর্কে, যে ওনার সামনে কেউ দাঁড়াতে পারতো না, ঠিক আছে, উনি এতটাই মানে প্রভাবশালী বলবো না কি বলবো, আমি তোমাদের ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু ওনার সামনে দাঁড়ানোর ক্ষমতা সেইভাবে কারো ছিল না, একমাত্র সুভাষচন্দ্র বসু, ওয়ান অ্যান্ড অনলি সুভাষচন্দ্র বসু ওনার সামনে গেলেন, ওনার সাথে দেখা করলেন, ওনার সাথে আলোচনা করলেন এবং ভারতকে সাহায্যের জন্য উনি বললেন যে ভারতকে সাহায্য করো, কিসের জন্য, ভারতের এই স্বাধীনতা লাভের জন্য, ঠিক আছে। তো উনি কি করলেন, উনি সোভিয়েত ইউনিয়ন থেকে চলে গেলেন কোথায়, বার্লিন কার রাজধানী, জার্মানি, তাই তো, জার্মানিতে কোথায় চলে গেলেন, হিটলারের সাথে দেখা করতে। তো এইখানে যখন উনি গেলেন, উনি কিন্তু একটা ছদ্মনাম এখানেও নিয়েছিলেন। কি বলতো ছদ্মনামটার নাম, সেটা হচ্ছে ওরল্যান্ডো ম্যাজোটা। আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের আবারও, ঠিক আছে। ওরল্যান্ডো ম্যাজোটা, ওকে। এই ছদ্মনাম নিয়ে উনি চলে গেলেন কোথায়, বার্লিনে। কার সাথে দেখা করতে, হিটলারের সাথে, যাতে ইন্ডিয়াকে কিছু সাহায্য করে ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে। এবং জার্মানিতে প্রিজনার অফ ওয়ার ক্যাম্পেইন ছিল, ঠিক আছে, মানে তখন তো তোমরা বুঝতেই পারছো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল, ব্রিটিশ সরকার কি করেছিল, তার যে সমস্ত ঘাঁটি আছে, যে সমস্ত জায়গায় তাদের আধিপত্য আছে সারা বিশ্বে, সেই সমস্ত জায়গাতে
কিছু কিছু সৈনিক তারা পাঠিয়ে দিয়েছিল, পাঠিয়ে দিয়ে ওখান থেকে তারা হচ্ছে যুদ্ধটা পরিচালনা যুদ্ধ করত। কিন্তু তোমরা জানো যে জার্মানির সাথে যেহেতু যুদ্ধটা, জার্মানি ওই যুদ্ধতে অংশগ্রহণ করেছিল পরবর্তী ক্ষেত্রে, তো ওইখানে কি হয়েছিল, এই সমস্ত যে ব্রিটিশ সরকারের যে সমস্ত সৈনিকরা ছিল জার্মানির ওখানে কিন্তু তারা ক্যাপচার্ড হয়ে গেছিল, এবং ক্যাপচার হয়ে জার্মানিতেই তারা ছিল, এবং তাদেরকেই বলা হচ্ছে কিন্তু প্রিজনার্স অফ ওয়ার। ঠিক আছে, সেই ক্যাম্পেইনটা কিন্তু তাদের ওখানে ছিল সেখানে কিন্তু প্রচুর ভারতীয় ছিল যারা ব্রিটিশ সরকারের সৈন্য হিসেবে কিন্তু কাজ করত, প্রচুর ভারতীয় ছিল। তো বোস কি করলেন তখন, সুভাষচন্দ্র বসু এই সমস্ত ইন্ডিয়ান যে সমস্ত প্রিজনার্স অফ ওয়ার্স ছিলেন তাদেরকে একসাথে করে জার্মানির সাহায্য নিয়ে তৈরি করলেন কি, ফ্রি ইন্ডিয়া লিজিয়ন। কি তৈরি করে দিলেন, ফ্রি ইন্ডিয়া লিজিয়ন ইন জার্মানি উইথ সাপোর্ট অফ হিটলার। বোস সেটা ফ্রি ইন্ডিয়া লিজিয়ন বা ফ্রি ইন্ডিয়া সেন্টার যেটাই বলো না কেন তোমরা, যেখানে প্রায় 5,500 কিন্তু সোলজার্স ছিল যারা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়বে। তারা কিন্তু ব্রিটিশ সরকারের সৈন্য সামন্ত সব ছেড়ে দিল, বললো যে না, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের সাথে ভারতের স্বাধীনতার জন্য লড়াটা অনেক বেশি জরুরি ব্রিটিশ সরকারের হয়ে কাজ করার থেকে। তো উনি কি করলেন, এই সমস্ত ইন্ডিয়ান প্রিজনার্সদের নিয়ে তৈরি করলেন ফ্রি ইন্ডিয়া লিজিয়ন, এবং সেখানে প্রায় কিন্তু 4,500, প্রায় 4,500 জন কিন্তু ছিল, সোলজার ছিল। তো জার্মানি সাহায্য মানে উল্টো দিক থেকে তোমরা যদি এই দিক থেকে চিন্তা করো যে জার্মানি কেন সাহায্য করছিল, হঠাৎ করে জার্মানি কেন সুভাষচন্দ্র বসুকে সাহায্য করবে, তার পেছনেও তো একটা নিশ্চয়ই জার্মানির একটা তো মানে কি বলবো, একটা তো নিশ্চয়ই কোনো কারণ আছে যেখানে জার্মানি সাহায্য করছে ভারতকে বা সুভাষচন্দ্র বসুর কথাতে। তো সেইখানে কি হয়েছিল, একটাই কারণ যে ওয়ার্ল্ড ওয়ার 2-তে, দ্বিতীয় বিশ্বযুদ্ধতে জার্মানির অপোনেন্ট ছিল হচ্ছে ব্রিটেন। একটু আগেই আমি তোমাদের বললাম সেটা। এইদিকে সুভাষচন্দ্র বসু ব্রিটিশকে তাড়ানোর জন্য এই সমস্ত ফ্রি ইন্ডিয়া সেন্টার বা ফ্রি ইন্ডিয়া লিজিয়ন তৈরি করছে, সৈন্যদের মানে সোলজার্সদের এক জায়গায় করছে, তাদেরকে ট্রেন করছে। তো এই যে আর্মি একটা গঠন করছে, তো সব দিক থেকে কিন্তু জার্মানিরই লাভ হচ্ছে। তো কি হচ্ছে, কারণ তারা তো ইন্ডিয়ার দুজনের মেন পয়েন্ট তো একটাই, কি যে একজন হচ্ছে কি ব্রিটিশকে ভারত থেকে তাড়ানো, আর একজনে কি ব্রিটিশকে হারানো দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ওকে, তো দুজনেই কিন্তু একটা জায়গাতেই এসে ঠেকছে মূল লক্ষ্যটা। তো সেটার জন্য জার্মানিও কিন্তু সাহায্য করেছিল সুভাষচন্দ্র বসুকে সেখান থেকে। ওকে, তো এরপর কি হলো, সেখান থেকে বোস চলে গেলেন হচ্ছেন টোকিওতে। তো তার আগে আমি একটুখানি এখানে তোমাদের বলে দিই এই জিনিসটা, ইন জার্মানি, এই জায়গাটা একটুখানি বলে দিই, তারপর বাদ বাকি জায়গাটায় বলছি আমি। ইন জার্মানি উইথ হিটলার সাপোর্ট বোস সেট আপ ফ্রি ইন্ডিয়া সেন্টার অ্যান্ড ফ্রি ইন্ডিয়া রেডিও। ওকে, ইন বার্লিন also a 3,000 strong Free Indian Legion. The Free India Legion was variously known as Mukti Sena, Freedom Army, ইন্ডিসে রিজিয়ন, টাইগার রিজিয়ন। হেডকোয়ার্টার ছিল কোথায়, হেডকোয়ার্টার ছিল হচ্ছে জার্মানিতে। বোঝা গেল তাহলে, এটা উনি কিন্তু তৈরি করলেন জার্মানিতে, সুভাষচন্দ্র বসু। বোস ওয়াজ কল্ড নেতাজি ফর দ্য ফার্স্ট টাইম বাই দ্য সোলজার্স অফ ইন্ডিয়ান লেজিয়ন। Bose gave the slogan Jai Hind, the famous slogan of Subhash Chandra Bose, Jai Hind, from Free India Center. Rabindranath Tagore called him Desh Nayak. ওকে, তাহলে বোঝা গেল উনি জার্মানিতে যে ফ্রি ইন্ডিয়া লিজিয়ন গঠন করলেন তার সম্পর্কে একটা ছোট্ট ধারণা এখানে। তো দেন উনি কি করলেন, এরপর 7 ডিসেম্বর 1941-এ জাপান জয়েন করলো জার্মানির পক্ষে। ঠিক আছে, জার্মানির পক্ষে জাপান জয়েন করলো এবং অকুপাই করলো। ঠিক আছে, জার্মানিকে অকুপাই করে দিল হচ্ছে জাপান। তো 1942 সালে সিঙ্গাপুর এবং তারপর ধীরে ধীরে মালয় থেকে বার্মা পর্যন্ত কিন্তু পুরো দখলে চলে গেল কিসে, জাপানে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে তো এরকম হচ্ছে, তো জার্মানি দখল করে, জাপানও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো জাপান কি করলো, জার্মানিকে অকুপাই করলো এবং মালয় থেকে বার্মা পর্যন্ত সিঙ্গাপুর সমস্ত কিছু কিন্তু দখলে চলে গেল জাপানের। এমত অবস্থায় জুন 1943-তে বোস টোকিওতে এলেন। ঠিক আছে, জুন 1943-তে।
কি হলো, সুভাষচন্দ্র বসু এলেন টোকিওতে, ঠিক আছে। আন্ডার দ্য সিউডোনেম, এখানেও একটা উনি সিউডোনেম নিয়েছিলেন, একটা ছদ্ম নাম নিয়েছিলেন, কি বলতো, আবিদ হুসেন। লিখে দিচ্ছি আমি এখানে তোমাদের সুবিধার জন্য। ওকে, আন্ডার দ্য সিউডোনেম কি, আবিদ হোসেন। এই আবিদ হোসেনের ছদ্মনাম নিয়ে উনি কি করলেন, উনি টোকিওতে এলেন এবং দেখা করলেন কার সাথে, জাপানের যে পিএম ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন তোজোর সাথে। এবং পিএম ওনাকে অ্যাসিওর করলেন কি, বোসকে, ইন্ডিয়ার ওপর কোনো রকম অ্যাটাক জাপান করবে না, জাপান ইন্ডিয়ার ওপর কোনো রকম অ্যাটাক করবে না। এবং 2 জুলাই 1943-তে উনি পৌঁছালেন সিঙ্গাপুর। 2 জুলাই 1943-তে উনি পৌঁছে গেলেন কোথায়, সিঙ্গাপুর, এবং তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জয়েন করলেন। ওকে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবারে কে গঠন করেছিল, কোথায় গঠন হয়েছিল, সেই সমস্ত জিনিস পরে বলছি। এটা আমি জাস্ট বললাম সুভাষচন্দ্র বসুর মানে ইন্ডিয়াতে যেটুকু আমাদের পলিটিক্যাল মুভমেন্ট ছিল সেটা আমি বললাম। তারপরে ওনার যে উনি কলকাতা বাড়ি থেকে পালিয়ে গিয়ে উনি কোথায় কোথায় গেছিলেন, কি কি ছদ্মনাম নিয়ে পৌঁছেছিলেন, কোথায় কার সাথে দেখা করেছিলেন, সেই সমস্ত জিনিস এখানে তোমাদের আমি বললাম। ওকে, চলো এরপরে আমরা একটুখানি পড়ে নিই কি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং ফার্স্ট ফেজ, এটা অবশ্যই ফার্স্ট ফেজ। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর আজাদ হিন্দ ফৌজ যেটা আমরা জানি, তাই তো, মানে এটা আমরা পড়বো এবারে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হলো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের বহু সোলজার্স জাপানের হাতে কিন্তু বন্দী হয়েছিল, যাদেরকে আমরা ওয়ার অফ প্রিজনার্স, ওয়ার অফ প্রিজনার্স কাকে বলে আমি কিন্তু একটু আগেই তোমাদের বললাম। তো আবারও আমি রিপিট করে দিচ্ছি জিনিসটা, যে এই ব্রিটিশ সরকারের বহু সৈনিকরা কিন্তু এই জাপানের হাতে কিন্তু বন্দী হয়েছিল, যাদেরকে আমরা ওয়ার অফ প্রিজনার্স বলা হয়। তো ক্যাপ্টেন মোহন সিং ছিলেন ওয়ান অফ দেম, তার মধ্যে ক্যাপ্টেন মোহন সিং ছিলেন ওই আর্মির, উনি ভারতীয় ছিলেন কিন্তু উনি ব্রিটিশ আর্মির হয়ে কাজ করতেন, মানে ওইখানে ছিলেন আর কি। তো ওয়ান অফ দেম, যিনি প্রথম আইডিয়া দিয়েছিলেন কি এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করা উচিত, ভারতের স্বাধীনতার জন্য একটা আর্মি গঠন করা উচিত। তো অপরদিকে রাসবিহারী বসু যিনি ইন্ডিয়ান রেভলিউশনারিস্ট ছিলেন, যিনি তখন জাপানেই ছিলেন, তো জাপানের সাহায্য নিয়ে কিন্তু এমন একটা আর্মি গঠন করতে চাইছিলেন যারা ইন্ডিয়া থেকে ব্রিটিশদের তাড়াতে সাহায্য করবে। তার মানে তোমরা বুঝতে পারছো, জাপানের হাতে ব্রিটিশ ধরো এখানে জাপানের হাতে ব্রিটিশ সোলজার্সরা বন্দী হয়ে আছে, ওয়ার অফ প্রিজনার্স এদেরকে বলা হচ্ছে। তার মধ্যে একজন ছিলেন কে, মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং। তো উনি কি করলেন, উনি চিন্তা করলেন যে এই ব্রিটিশ সরকারের হয়ে কাজ করে কোনো লাভ নেই, কারণ ভারতকে স্বাধীনতা দিতে হবে, ভারতের এই অচলাবস্থা, এই অবস্থা বিশৃঙ্খলা। তো সেই সময় কিন্তু মোহন সিং চিন্তা করলেন কি একটা আইএনএ বা প্রথম আইডিয়া একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একটা কনসেপ্ট করলেন হচ্ছেন এই মোহন সিং। এবং সেই সময় তোমরা জানো যে রাসবিহারী বসু কিন্তু ইন্ডিয়ান, যিনি একজন রেভলিউশনারিস্ট ছিলেন, যিনি কিন্তু সেই সময় জাপানেই ছিলেন। কারণ কি, তার আগে যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস উনি ইন্ডিয়াতে করেছিলেন, তারপরে কিন্তু উনি ছদ্মবেশ নিয়ে জাপানে কিন্তু চলে এসেছিলেন। তো সেই সময় কিন্তু রাসবিহারী বসুও কিন্তু ওখানেই ছিলেন, তাই তো, রাসবিহারী বসুও কিন্তু ওখানেই ছিলেন। তো উনিও কিন্তু চাইছিলেন কি যে এমন একটা আর্মি গঠন করা যাক যেটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়বে। তো দুজনের আইডিয়াটা মিলে গেল অবশ্যই। তো কি হলো, মার্চ মাসের 1942 খ্রিস্টাব্দে একটি কনফারেন্স আয়োজন করলেন, ঠিক আছে, এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কি করলেন, ফর্ম করে দিলেন। এবং এরপর ব্যাংকক কনফারেন্সে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার করলেন রাসবিহারী বসু, এবং ক্যাপ্টেন মোহন সিং হয়ে গেলেন কমান্ডার অফ আইএনএ। এবং সুভাষচন্দ্র বসুকে উনি ইনভাইট করলেন যে আইএনএ দায়িত্বভারটা যেন উনি গ্রহণ করেন। ঠিক আছে, আমি আবারও বলছি, কিন্তু এবার পড়াতে পড়াতে তোমাদের বলছি। দেখো, Indian National Army or Azad Hind Fauj was an armed formed in Southeast Asia during the Second World War. Okay, the idea of INA was first conceived by Captain Mohan Singh, যেটা তোমাদের বললাম।
আর রিলিজিয়াস পার্সন গিয়ানি প্রীতম সিং এবং আর জাপানিজ আর্মি অফিসার মেজর ইউজি ওয়ারা এনকারেজড হিম টু ওয়ার্ক ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। তো এই যে জাপানের হাতে যখন ব্রিটিশ সৈনিকরা সোলজার্সরা বন্দী ছিল, যাদেরকে আমরা ওয়ার অফ প্রিজনার্স বলছি, যার মধ্যে একজন ছিলেন হচ্ছেন ক্যাপ্টেন মোহন সিং। তো সেই সময় কিন্তু এই মোহন সিং যখন এই আইডিয়ার কথাটা বললেন, তখন একজন রিলিজিয়াস পার্সন ওখানে উপস্থিত ছিলেন, গিয়ানি প্রীতম সিং, এবং একজন জাপানিজ আর্মি অফিসার। কারণ জাপানরা কিন্তু ভারতের ওপর কোনো রকমই কোনো দিন আঘাত হানবে না, এটা বলাই ছিল। তো জাপানিজ আর্মি অফিসার মেজর ইউজি ওয়ারা ওনাকে এনকারেজ করলো যে ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের জন্য, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করো তুমি। ওকে। In March 1942, Raspberry Bose convened a conference in Tokyo, okay, announced the formation of Indian Independence League. ঠিক আছে, টোকিওতে একটা কনফারেন্স উনি আয়োজন করলেন এবং 1942 সালে এবং ফর্ম করে দিলেন কি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। ওকে। In June 1942, in Bangkok conference, Rashbihari Bosu elected as president and Captain Mohan Singh as commander of Indian National Army. Subhash Chandra Bosu was invited to lead the INA movement. মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে দায়িত্বভারটা উনি চেয়েছিলেন সুভাষ চন্দ্র বসু, যেহেতু তখন জাপানেই ছিলেন। তোমাদেরকে বললাম যে উনি জাপান এলেন, ঠিক আছে, এখানেই আমি তোমাদের বললাম যে উনি টোকিও এলেন, মানে টোকিও আসার কথা ওনাকে বলা হলো 1943 সালে, ইনভাইট করলেন। 1942 সালে রাসবিহারী বসু এটা তৈরি করলেন এবং ইনভাইট করলেন সুভাষচন্দ্র বসুকে যে এর দায়িত্বভারটা তুমি নাও। তারপরেই কিন্তু 1943 সালে উনি কিন্তু টোকিও এলেন সুভাষচন্দ্র বসু এবং দেখা করলেন জাপানের যে পিএম ছিলেন তোজো তার সাথে। তাহলে বোঝা গেল পরপর সিকোয়েন্সটা। যদি বলে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কবে গঠন করা ছিল, অবভিয়াসলি কিন্তু 1942 সাল হবে, নট 1943। 1943-তে কিন্তু সুভাষচন্দ্র বসু দায়িত্বভারটা গ্রহণ করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির। ওকে, বোঝা গেল তাহলে এই জিনিসটা। চলো এরপর দেখো সেকেন্ড ফেজটা শুরু হলো। সুভাষচন্দ্র বসু যেই দায়িত্বভারটা নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল সেকেন্ড ফেজ। দ্য সেকেন্ড ফেজ বিগ্যান উইথ দ্য অ্যারাইভাল অফ বোস ইন সিঙ্গাপুর। উনি সিঙ্গাপুর এলেন। রাসবিহারী বসু হ্যান্ডেড ওভার দ্য লিডারশিপ অন 5 জুলাই 1943। বোঝা গেল 1942-তে হচ্ছে রাসবিহারী বসু গঠন করে দিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। এবং 1942 সালে কিন্তু এই 1943 সালে 5 জুলাই উনি হ্যান্ড ওভার করে দিলেন এই যে পুরো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে গঠন, যে দায়িত্ব, সেই দায়িত্বভারটা সুভাষচন্দ্র বসুর হাতে। ফ্রম দেন অনওয়ার্ডস হি ওয়াজ নোন অ্যাজ নেতাজি। ঠিক আছে, তারপর থেকে ওনাকে কিন্তু নেতাজি হিসেবে ডাকা হয়। বোঝা গেল তাহলে। এরপরে দেখো বোস অ্যান্ড দ্য আইএনএ। এবার বোস তো দায়িত্বভার গ্রহণ নিলেন, সুভাষচন্দ্র বসু দায়িত্বভার নিলেন এবং তারপরে উনি কি কি ঘটনা ঘটেছিল বা কি কি ঘটনা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ক্ষেত্রে। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু সেট আপ করে দিলেন হেডকোয়ার্টার। একটা হেডকোয়ার্টার তো দরকার আছে, তো হেডকোয়ার্টারটা সেট আপ করে দিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির। কোথায়? একটা হচ্ছে সিঙ্গাপুর এবং রেঙ্গুনে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেয় যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির হেডকোয়ার্টার কোথায় ছিল। ওকে। In November 1943, the Japanese handed over the administration of Andaman and Nicobar Island to Bose. ঠিক আছে, ওই বোসকে এখানে দেখো একটা আর্মি গঠন করেছে। সেই আর্মির যে সমস্ত সোলজার্সরা ছিল তাদের খাওয়া থেকে, জামা কাপড় থেকে, তাদের আর্মস বলো, যে আর্মসগুলো লাগবে তাদের যুদ্ধ করার জন্য, সব কিছুর জন্য তো একটা ফান্ডের দরকার আছে। কিছুটা ফান্ড কিন্তু তৈরি করা হয়েছিল, একটা ব্যাংক তৈরি করা হয়েছিল যার নাম আজাদ হিন্দ ব্যাংক। সেই ব্যাংকে কিন্তু কিছু ফান্ড ছিল, জাপানরাও কিন্তু হেল্প করছিল। এবং সেই সময় কিন্তু এই আন্দামান এবং নিকোবর যে দ্বীপপুঞ্জটা আছে সেটা কিন্তু জাপানদের যেটা দখলে ছিল সেটা হ্যান্ড ওভার বোসকে করে দিল, যাতে ওখান থেকেও যদি সেরকম কিছু ফান্ড পাওয়া যায় এই জিনিসগুলো চালানোর জন্য। একটা আর্মি গঠন করা হয়েছে, সেটাকে পরিচালনার জন্য, চালানোর জন্য ফান্ডের দরকার আছে। যে কোনো জিনিসেরই একটা গঠন করার জন্য বা একটা জিনিসটা তুলে ধরার জন্য সবার কাছে সেই লড়াইটা করার জন্য একটা ফান্ডের দরকার লাগে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই বলো না কেন।
ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে এখানেও কিন্তু সেই জিনিসটাই ছিল। তো জাপানরা যখন এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বোসের হাতে হ্যান্ড ওভার করে দিলেন, তারপর সেই সুভাষচন্দ্র বসু সেটার নাম দিলেন কি, মানে আন্দামান দ্বীপপুঞ্জের নাম হলো শহীদ দ্বীপ এবং নিকোবর দ্বীপপুঞ্জের উনি নাম দিলেন কি, স্বরাজ দ্বীপ। ওকে, বোঝা গেল? In April 1944, Azad Hind Bank was inaugurated at Rangoon. Okay, সুভাষ চন্দ্র বসু অ্যাড্রেসেস গান্ধীজি অ্যাজ আ ফাদার অফ নেশন। এই সময় উনি বলেছিলেন গান্ধীজিকে ফাদার অফ নেশন। ভারতেও কিন্তু চলছিল সেই সময়, এই টাইমে 1944, বুঝতেই পারছো ভারতেও কিন্তু আন্দোলন চলছে। বোস রেজড দ্য ফেমাস স্লোগান দিল্লি চলো অ্যান্ড তুম মুঝে খুন দো মে তুমে আজাদি দুঙ্গা। তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমাদের স্বাধীনতা দেব। দ্য ফেমাস ডায়লগ, দ্য ফেমাস স্লোগান অফ সুভাষচন্দ্র বসু, দিল্লি চলো এবং তুম মুঝে খুন দো মে তুমে আজাদি দুঙ্গা। ওকে, দেখো কি হলো এরপর। এপ্রিল 1944 সালে আজাদ হিন্দ ফৌজ প্রথমবার, এরপরে আমি বলছি কনসিকুয়েন্সটা, আজাদ হিন্দ ফৌজ প্রথমবার কি হলো, ইন্ডিয়ান সয়েলে কিন্তু পা রাখলো। কোথায়? মণিপুরে। মণিপুরের ইম্ফলে কিন্তু ইন্ডিয়ান সয়েলে পা রাখলো এবং নাগাল্যান্ডে ভারতীয় ফ্ল্যাগ উত্তোলন করলো। কিন্তু আফটার দ্যাট, তারপরে উনি যখন ঢুকলেন মানে মণিপুরের ইম্ফলে এবং নাগাল্যান্ডে, যখন ইন্ডিয়ান ফ্ল্যাগটা এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উত্তোলন করা হলো, সেখানে দখল করা হলো, ঠিক আছে। তারপরে কিন্তু আজাদ হিন্দ ফৌজের কন্ডিশন ধীরে ধীরে ডিটোরিয়েট করতে লাগলো। কারণ আমি একটাই কথা তোমাদের বললাম, কি বললাম? ফান্ডের অভাব ছিল, টাকার অভাব ছিল। সেই সমস্ত আর্মিদের খাওয়া দাওয়া, তাদের থাকা খরচা, জামা কাপড় বলো, বিশেষত যে সমস্ত আর্মস লাগবে, বন্দুক, গুলি, এই জিনিসগুলো তো বিদেশ থেকে কিনতে হবে, টাকা দিয়ে তো কিনতে হবে, তাই তো? তো সেটার জন্য তো একটা ফান্ডের দরকার আছে। সেই ফান্ড কিন্তু, সেই সমস্ত কিছুর কিন্তু ঘাটতি ধীরে ধীরে দেখা দিচ্ছিল এবং ব্রিটিশ সরকার সেই সুযোগ নিয়েই কিন্তু সব জায়গা আবার অকুপাই করতে লাগলো এবং আজাদ হিন্দ ফৌজ প্লাস জাপানিজ আর্মিও কিন্তু সেখানে ছিল, পালিয়ে যেতে লাগলো। এবং 2 সেপ্টেম্বর 1945-এ ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হলো। 2 সেপ্টেম্বর 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে ফলাফল কি হলো? ফলাফল হলো এটাই যে ব্রিটেন এবং আমেরিকা, ব্রিটিশ এবং আমেরিকা জিতে গেল এবং প্রায় 16,000 সোলজার্সকে ক্যাপচার করেছিল ব্রিটিশ সরকার। এবং তারপরই কিন্তু 18ই আগস্ট 1945 সালে, মানে ওটা তো সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945 সালে, তার আগেই 18ই আগস্ট বলা হয় এটা। 1945 সালে তাপেইয়ে একটি এয়ার ক্র্যাশে সুভাষচন্দ্র বসু কিন্তু মারা যান, যেটা অনেকেই অনুমান করেছিলেন। কারণ এই নিয়ে মাঝখানে অনেক কিছু চর্চা হয়েছিল, তোমরা সকলেই পড়েছো নিউজ পেপারে, নিউজ চ্যানেলে তোমরা দেখেছো, সিনেমাও হয়েছে, অনেক কিছু আর্টিকেলস বেরিয়েছিল যে সুভাষচন্দ্র বসু বেঁচে ছিলেন, কি নামে উনি বেঁচেছিলেন, কি ভাবে উনি বেঁচেছিলেন, সেই সমস্ত কিছু নিয়ে আমি আর এখানে আলোচনা করছি না, তোমরা অলরেডি জানো যারা পড়েছো এই আর্টিকেলসগুলো, তাই তো? তো এটা অনেকেই অনুমান করেন যে সেই প্লেন ক্র্যাশটা যেটা হয়েছিল সেই ক্র্যাশে উনি মারা গেছিলেন, আবার অনেকে অনুমান করেছেন যে উনি সেখানে কিন্তু মারা যাননি। বোঝা গেল তাহলে এই জিনিসটা। এবং এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বভারটা নিয়েছিলেন, তারপরে উনি 5টা ব্রিগেড গঠন করেছিলেন, যার নাম ছিল আজাদ ব্রিগেড, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড, এবং একটা মেয়েদের নিয়ে দল গঠন করেছিলেন, তার নাম দেওয়া হয়েছিল ঝাঁসির রানী ব্রিগেড, ঠিক আছে, রানী ঝাঁসি ব্রিগেড। আজাদ হিন্দ ফৌজ ডে হিসেবে পালন করা হয় 12 নভেম্বর 1945। তাহলে বোঝা গেল মানে আজাদ হিন্দ ফৌজ কীভাবে গঠন করা হলো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কীভাবে গঠন হলো, কে গঠন করলো, সুভাষচন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করে নিয়ে কী ঘটনা ঘটলো, এবং তার আগে সুভাষচন্দ্র বসুর সামান্য জীবনী নিয়ে আমরা আলোচনা করলাম যে উনি কি কি করেছিলেন প্রাথমিক স্টেজে। এবং এখানে তোমরা বলতে পারো যে আইএনএ ট্রায়ালস যেটা হয়েছিল বোম্বেতে, সেটা আমি কিন্তু এখানে দিইনি, তার একটাই কারণ, ওটা আমি কিন্তু পরে যে নেক্সট ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু আলোচনা করব,
ঠিক আছে, বোঝা গেল তাহলে আজকের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং দ্য বোস যে ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার আজকে আমাদের। চলো এরপর আমরা কিছু কোশ্চেন আলোচনা করে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন ইন দ্য সিটি অফ কটক, মিদনাপুর, ক্যালকাটা না মুর্শিদাবাদ? তোমরা জানো অ্যান্সার কিন্তু কটক হবে। হু ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক? মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, রাজেন্দ্র প্রসাদ না সুভাষচন্দ্র বসু? তো সঠিক অ্যান্সার তোমরা জানো হবে কি সুভাষচন্দ্র বসু। হু সাজেস্টেড দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? শাহনাজ, এসসি বোস, ক্যাপ্টেন মোহন সিং না নাম? তো সঠিক অ্যান্সার কিন্তু ক্যাপ্টেন মোহন সিং হবে। তোমরা জানো যে সাজেশন দিয়েছিল একটা আইডিয়া দিয়েছিল একটা। In which year Indian National Army founded? 1940, 1941, 1942, 1943? তো অ্যান্সার কিন্তু 1942 হবে। আই রিপিট, অ্যান্সার কিন্তু 1942 হবে। 1943-তে সুভাষচন্দ্র বসু দায়িত্বভারটা গ্রহণ করেছিলেন। ওকে। হু গিভ দ্য স্লোগান জয় হিন্দ? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী না রাসবিহারী বসু? তো সঠিক অ্যান্সার কিন্তু সুভাষচন্দ্র বসু হবে। দ্য হেড অফিস অফ আজাদ হিন্দ ফৌজ ইজ সিচুয়েটেড অ্যাট? কোথায় হেড অফিস ছিল তোমরা জানো? রেঙ্গুন, টোকিও, বার্লিন না দিল্লি? তো সঠিক অ্যান্সার হবে কিন্তু এটা রেঙ্গুন। ওকে। Which soldier of Azad Hind Fauj was sentenced to 7 years of imprisonment? ওকে, এর মধ্যে আজাদ হিন্দ ফৌজে কোন সোলজার, কোন সৈনিক 7 বছরের জন্য জেল খেটেছিলেন? রাসবিহারী বসু, অরুণা আসফ আলী, শাহনাজ না রশিদ আলী? তো সঠিক অ্যান্সার এটার হবে রশিদ আলী। ওকে। Which Indian revolutionary helped Bose in establishment of Azad Hind Fauj? বটুকেশ্বর দত্ত, রামপ্রসাদ বিসমিল, সিয়া দাস না রাসবিহারী বসু? তোমরা জানো হবে রাসবিহারী বসু। Who among the following called সুভাষচন্দ্র বসু as দেশ নায়ক? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর, বল্লভভাই প্যাটেল না নান? তো সঠিক অ্যান্সার কিন্তু রবীন্দ্রনাথ টেগর হবে। Subhash Chandra Bose announced the establishment of Provisional Government of Free India on 21st October 1943, 22nd October 1943, 23rd October 1943 না 24th October 1943? তো সঠিক অ্যান্সার কিন্তু এটার হবে কি 21st October 1943। তো টোটাল এই 10টা কোশ্চেন ছিল। 10টা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রিলিমিনারির জন্য, মেন্সের জন্য। এছাড়াও এর বাইরেও যে কোশ্চেন আসে সেই কোশ্চেন রিলেটেড ইনফরমেশন আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, এইখানে দিয়ে দিয়েছি এবং মুখেও তোমাদের কিন্তু আলোচনা করে দিয়েছি। তো আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং যদি ভালো লাগে আজকের ক্লাসটা তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের কিন্তু যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল সেখানে কিন্তু জয়েন হও। এবং এখানে আর একটা কথাও আমি তোমাদের বলে দিই, WBCS 2022-কে যারা টার্গেট করছো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা টার্গেট করছো তাদের উদ্দেশ্যে বলছি আমি, তারা আমাদের যে পেড ব্যাচ শুরু হচ্ছে সেই পেড ব্যাচে কিন্তু জয়েন হয়ে যাও। পেড ব্যাচে অনেক কিছু ফেসিলিটি আছে, সেই ফেসিলিটি বা সেই জিনিস মানে কি কি ফেসিলিটি তোমরা পাবে সেই ভিডিও কিন্তু অলরেডি তোমাদের বিশ্বজিৎ স্যার দিয়ে দিয়েছেন এই টপার্স গ্রুপ ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখে নিও এবং আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটাও দিয়ে দেবো তোমাদের। সেখানে তোমরা ডিটেলসে উনি বলে দিয়েছেন যে কি কি স্টাডি মেটেরিয়াল, লাইভ ক্লাস, এইগুলো কিন্তু সব কিছু তোমরা ওই পেড ব্যাচে পাবে। যারা পড়তে ইচ্ছুক আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা কিন্তু অবশ্যই এইটাতে ভর্তি হয়ে যেও। ওকে, যারা 2022 সালকে টার্গেট করছো WBCS এর ক্ষেত্রে। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টপার্স গ্রুপ অফিসিয়াল সেখানে জয়েন হো, সেখানে তোমরা এই সমস্ত ভিডিও ফ্রি PDF ওখানে অ্যাজ ইউজুয়াল যেমন পাচ্ছ পেয়ে যাবে। চলো তাহলে ক্লাসটা এখানেই শেষ করলাম। ঠিক আছে, সকলকে থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং অবশ্যই কিন্তু পড়াশোনার মধ্যে থেকো। ওকে, চলো টাটা।